বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতির সম্মান প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ এবং মাস্টার্স প্রিলিমিনারি শিক্ষার্থীরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় অপটিমাইজেশনের পয়েন্ট অফ ইনফ্লেকশন। পয়েন্ট অফ ইনফ্লেকশন বাংলায় অনমনীয় বিন্দু বলে। এই সম্পর্কে আলোচনা করেছি গত ক্লাসে 8Gতে। এটা হচ্ছে 8H। অনেকে প্রশ্ন করতে পারো, স্যার 8Gর পর 8H কেন দিলেন? আসলে ইউটিউবের আগের ক্লাসগুলো চেঞ্জ করে নতুন ক্লাসগুলো দিচ্ছি, আর কিছু ওগুলো মোবাইল ক্যামেরায় ছিল, এই জন্য একটু ভালো ক্যামেরায় দিচ্ছি, আর লাস্টে দুই একটা ভালো ক্যামেরা ছিল, ওগুলোর ভিতরে সমন্বয় করার জন্য 8H দিচ্ছি। সমন্বয় হওয়ার পর একসময় 9 নাম্বার ক্লাসে কি করব, চলে যাব। প্রত্যেকটা ক্লাস তোমার ধারাবাহিকভাবে কি করবে দেখার চেষ্টা করবে, এই জন্য প্লে লিস্টে যেতে হবে। প্লে লিস্ট কি কেউ যদি না বুঝো, যারা ইউটিউবে অভিজ্ঞ তাদের সহায়তা নেবে। আর কথা বলবো না, আলোচনা শুরু করছি। Q equal to P plus 1 into P minus 2 whole square, অনমনীয় বিন্দু বের করো। পয়েন্ট অফ ইনফ্লেকশন, অনমনীয় বিন্দু বের করো। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসের ভিত্তি হচ্ছে গত ক্লাস। যিনি গত ক্লাস দেখবেন না, আজকের ক্লাসটা তার জন্য কঠিন বলে মনে হবে। আর যিনি প্রত্যেকটা ক্লাস নিয়মিত দেখবেন, আমি মনে করি তার কাছে ক্লাসটা সহজ হয়ে যাবে। আমরা গত ক্লাসে অনমনীয় বিন্দু বের করার প্রয়োজনীয় শর্ত এবং পর্যাপ্ত শর্ত আলোচনা করেছি। আজকে সেই প্রয়োজনীয় শর্ত এবং পর্যাপ্ত শর্তের প্রয়োগ ঘটিয়ে আমরা অনমনীয় বিন্দু বের করব। আমরা অঙ্কটা শুরু করছি। প্রথমে আমরা কি লিখব? দেয়া আছে। আমরা প্রথমে যেটা লিখব সেটা হচ্ছে দেয়া আছে Q equal to P plus 1 into P minus 2 whole square। সুতরাং এই কিউ কে কার সাপেক্ষে অন্তর্কলন করব? পির সাপেক্ষে। পির সাপেক্ষে আমরা অন্তর্কলন করব, ঠিক আছে? এটাকে যদি পির সাপেক্ষে যদি আমি অন্তর্কলন করি, তাহলে আমি কি পাবো? এটা দুটোরই এক ইউ ভি নিয়মে অন্তর্কলন করতে হবে। প্রথমে ইউ লিখতে হবে, এরপর ভি এর অন্তর্কলন। কার সাপেক্ষে? পির সাপেক্ষে। এরপরে প্লাস চিহ্ন দিয়ে ভি লিখতে হবে, পি মাইনাস 2 হোল স্কোয়ার। ইউ এর অন্তর্কলন। কার সাপেক্ষে? পির সাপেক্ষে। এবং আমরা জানি প্রয়োজনীয় শর্ত অনুযায়ী কি লিখতে হবে? 0 লিখতে হবে। প্রয়োজনীয় শর্ত অনুযায়ী, প্রয়োজনীয় শর্ত অনুযায়ী আমাদেরকে 0 লিখতে হবে। প্লিজ দেখো, এটার অন্তর্কলন হচ্ছে ইউ ইন্টু ভির অন্তর্কলন প্লাস ভি ইন্টু ইউ এর অন্তর্কলন। এখন দেখো, কিউকে পির সাপেক্ষে অন্তর্কলন করছি। পি প্লাস 1, এটা কিন্তু দেখো ভুল করেছি, পি মাইনাস 2 হোল স্কোয়ার। তোমরা একটাই মনে রাখবে, আমরা পাওয়ারের সূত্র যদি সংক্ষেপে অন্তর্কলন করতে চাই, পাওয়ারের সূত্র যদি সংক্ষেপে যদি আমরা অন্তর্কলন করতে চাই, তাহলে সূত্রটা হলো, আমি অন্তর্কলনে যে অঙ্কগুলো করিয়েছিলাম তোমাদেরকে, সেখানে আমি বেজ মিলিয়ে কিভাবে অন্তর্কলন করতে সেটা দেখিয়েছিলাম। কিন্তু আমরা অন্তর্কলনকে যখন অন্য একটা চ্যাপ্টারে প্রয়োগ করব, সংক্ষেপে করাটা ভালো। সংক্ষেপে অন্তর্কলন করার নিয়ম হচ্ছে পাওয়ারটা আগে আসবে, ব্র্যাকেটের ভিতরে যা আছে তাই বসবে, ax প্লাস বি। পাওয়ার থেকে 1 বিয়োগ যাবে n-1। এরপরে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটার অন্তর্কলন করে x এর সাপেক্ষে কত ইন্টু a। বি হচ্ছে কনস্ট্যান্ট, x এর সাপেক্ষে অন্তর্কলন করলে 0 হয়। আবারও বলছি, এই ধরনের যদি থাকে, শর্টকাট পদ্ধতিতে অন্তর্কলন করার নিয়ম হচ্ছে পাওয়ারটা আগে লিখবেন, ax প্লাস বি লিখবেন, পাওয়ার থেকে 1 বিয়োগ দিবেন, এরপর ভিতরেরটাকে অন্তর্কলন করবেন x এর সাপেক্ষে, করলে a হয় কনস্ট্যান্ট 0। তাহলে দেখো, এটার সাথে x প্লাস বি, পি মাইনাস 2, এর জায়গায় পাওয়ার আছে,
এনটা আগে আসবে, মানে পাওয়ারটা আগে আসবে। এরপর ব্র্যাকেটের ভিতরে যা আছে তাই লিখতে হবে। ব্র্যাকেটের ভিতরে p মাইনাস 2 আছে, যা আছে তাই লিখলাম। n মাইনাস 1, 2 থেকে 1 গেলে 1, এটা লেখার দরকার নাই। 1 কখনো পাওয়ার না লিখলেও আমরা 1 বুঝি। এরপরে ব্র্যাকেটের ভিতরে অন্তর্কলন করতে হবে x এর সাপেক্ষে, ব্র্যাকেটের ভিতরে অন্তর্কলন করব p এর সাপেক্ষে। এইটাকে p এর সাপেক্ষে অন্তর্কলন করলে 1 হবে, প্লাস p মাইনাস 2 হোল স্কোয়ার। এক কাজ করি, হ্যাঁ, p মাইনাস 2 হোল স্কোয়ার ইন্টু এটা 1 ইকুয়াল টু 0। অন্তর্কলন শেষ হয়ে গিয়েছে। এটাকে আমরা এখন কয় নাম্বার দিতে পারি? 1 নাম্বার দিতে পারি। ঠিক আছে, 1 নাম্বার আমরা দিতে পারি। ও, ভুল করেছি, এখানে কোনো শূন্য দেওয়া যাবে না। আমি কিন্তু ওই যে সর্বোচ্চকরণ এবং সর্বনিম্নকরণের ক্ষেত্রে প্রথম অন্তর্কলন ইকুয়াল টু 0 প্রয়োজনীয় শর্ত, ওইটা মনে করে আমি এখানে 0 দিয়েছি। কিন্তু আমি তো মনে করলে হবে না, আমাকে প্রশ্ন যা বলেছে তাই করতে হবে। এর ব্যতিক্রম করলে অঙ্ক ভুল হবে। অতএব এতক্ষণ আমি যেটা করেছিলাম ইকুয়াল টু 0 দিয়ে, সেটা আমি ভুল করেছি, কারণ আমাকে অনমনীয় বিন্দু বের করতে বলেছে। আর অনমনীয় বিন্দু বের করার জন্য আমাকে কি করতে হবে? আমাকে যে দ্বিতীয় অন্তর্কলন শূন্য বলেছে, প্রথম অন্তর্কলন না। আচ্ছা, এখন আসো এখানে একটু হিসাব করে ফেলি। dq বাই dp সমান এই p গুণ দিলে p স্কোয়ার, সাথে 2 আছে, টুয়াইস p স্কোয়ার। দেখো বুঝছো কিনা? p আর p স্কোয়ার সাথে 2 আছে, টুয়াইস p স্কোয়ার। p আর মাইনাস 2, মাইনাস টুয়াইস p, 2 দ্বারা গুণ করলে মাইনাস 4p। এরপরে দেখো 1 আর 2 গুণ দিলে 2, আর p গুণ দিলে টুয়াইস p, প্লাস টুয়াইস p। এরপরে 1 আর 2 আর মাইনাস 2 গুণ দিলে মাইনাস 4। এই জায়গাটা অনেকের একটু অসুবিধা হতে পারে, বুঝছো? এই অসুবিধাটা আমি দূর করতে পারি যদি আমি এই অন্তর্কলন করার সময় 2টাকে এখানে না লিখে আমি এখানে যদি লিখে ফেলি, তাহলে আমার কাছে ইজি হয়ে যাচ্ছে। 2টা এখানে না লিখে এখানে যদি লিখি। এখন দেখো তো, টুয়াইস p আর p গুণ দিলে টুয়াইস p স্কোয়ার, টুয়াইস p আর মাইনাস 2 গুণ দিলে মাইনাস 4p, 2 কে 2 আর p গুণ দিলে টুয়াইস p, 2 কে 2 আর মাইনাস 2 গুণ দিলে মাইনাস 4। এটা a মাইনাস b হোল স্কোয়ার, p স্কোয়ার মাইনাস টুয়াইস ab, মাইনাস টুয়াইস ab, তো 2 দুগুণে 4, 4p, আর তারপর হচ্ছে প্লাস b স্কোয়ার মানে 4 হয়েছে। এরপরে আমি কি লিখতে পারি? সুতরাং dq বাই dp ইকুয়াল টু টুয়াইস p স্কোয়ার হচ্ছে থ্রাইস p স্কোয়ার, মাইনাস 4p মাইনাস 8p, প্লাস টুয়াইস p, তাহলে মাইনাস কত? 6p, আর মাইনাস 4 প্লাস 4 ক্যান্সেল, তাহলে থ্রাইস p স্কোয়ার মাইনাস 6p দাঁড়ালো। অন্তর্কলনটা কি দাঁড়ালো? থ্রাইস p স্কোয়ার মাইনাস 6p। কোন নিয়মে করেছি? এটাকে ইউভি নিয়মে করেছি। করে কত পেয়েছি? অন্তর্কলনের ফলাফলটা একটু লিখে রাখছি, থ্রাইস p স্কোয়ার মাইনাস 6p। ঠিক আছে, থ্রাইস p স্কোয়ার মাইনাস কত? 6p। এই যে অন্তর্কলন প্রথম। এখন দ্বিতীয় অন্তর্কলন করব। প্রিয় শিক্ষার্থীরা, আমি একটা কথা বলছি, এটাকে আমি ইউভি নিয়মে অন্তর্কলন করেছি। কেউ যদি ইউভি নিয়মে যদি করতে না চাও, তাহলে আমি বলে দিচ্ছি কি করবে। ইউভি নিয়মে যদি করতে না চাও, তাহলে কি করবে সেটা আমি বলে দিচ্ছি, এবং এটা অনেকের কাছে সহজ হবে। তবে এখানে যদি কিউব বা 4 থাকে, তাহলে ইউভি নিয়মে করাটাই কি ভালো। এটাকে দেখো, আমি ইউভি নিয়মে অন্তর্কলন করতে চাচ্ছি না, তাহলে কিউ ইকুয়াল টু p প্লাস 1, এটাকে কি লিখলাম? p স্কোয়ার মাইনাস টুয়াইস ab, তাহলে কত হচ্ছে? মাইনাস 4p, কারণ টুয়াইস ab 2, এটা কত? p, আর বিটা কত? 2, তাহলে 2 দুগুণে 4, এই মাইনাস থাকবে 4p,
প্লাস বি স্কোয়ার মানে কত 4। এরপরে দেখো কিউ ইকুয়াল টু পি আর পি স্কোয়ার পি কিউব, পি মাইনাস 4p হচ্ছে মাইনাস 4p স্কোয়ার, পি আর 4 হচ্ছে প্লাস 4p, 1 আর পি স্কোয়ার গুণ দিলে পি স্কোয়ার, 1 আর মাইনাস 4p গুণ দিলে মাইনাস 4p, 1 আর 4 গুণ দিলে প্লাস 4। আবার দেখো গুণটা, প্রথমে এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙিয়েছি, এরপর পি আর পি স্কোয়ার গুণ দিয়ে পি কিউব, পি আর মাইনাস 4p গুণ দিয়ে মাইনাস 4p স্কোয়ার, পি আর 4 গুণ দিয়ে প্লাস 4p, 1 আর পি স্কোয়ার গুণ দিয়ে পি স্কোয়ার, 1 আর মাইনাস 4p গুণ দিয়ে মাইনাস 4p, 1 আর প্লাস 4 গুণ দিয়ে 4। কিউ ইকুয়াল টু পি কিউব মাইনাস 4p স্কোয়ার আর প্লাস পি স্কোয়ার হয়েছে কত মাইনাস থ্রাইস পি স্কোয়ার, মাইনাস 4p স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস থ্রাইস পি স্কোয়ার, প্লাস 4p মাইনাস 4p ক্যান্সেল, এখানে আছে প্লাস 4, এখানে কত আছে প্লাস 4। এখন তুমি দেখো সুতরাং dq বাই dp ইকুয়াল টু, এটাকে অন্তর্কলন করলে কত হচ্ছে থ্রাইস পি স্কোয়ার, পির সাপেক্ষে অন্তর্কলন করলে থ্রাইস পি স্কোয়ার, মাইনাস অন্তর্কলন করলে পির পাওয়ার 2টা আগে আসবে, 3 দুগুণা 6, তারপর পি 2 হতে 1 গেলে 1, থ্রাইস পি স্কোয়ার মাইনাস 6p, থ্রাইস পি স্কোয়ার মাইনাস 6p। তাহলে দেখো আমি এইটার অন্তর্কলন দুইভাবে দেখালাম, একটা হচ্ছে আমি ইউভি নিয়মে দেখাতে পারি, আরেকটা হচ্ছে আমি কি করলাম এটাকে হোল স্কোয়ারে ভাঙিয়ে 2টা গুণ করে এটাকে নর্মাল রূপে ট্রান্সফার করলাম, এরপর আমি এটা অন্তর্কলন করলাম, পির সাপেক্ষে অন্তর্কলন, এখানে এক পার্ট হবে, এখানে একটা, এখানে একটা, কনস্ট্যান্ট অন্তর্কলন প্লাস জিরো না লিখলেও চলবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ অঙ্কটা। এখন কিভাবে অন্তর্কলন করবে এটা তোমার ব্যাপার, কেউ যদি ইউভিনিমে করতে চাও করতে পারো, আর কেউ যদি এইভাবে করতে চাও করতে পারো। এখন তুমি লেখো পয়েন্ট অফ ইনফ্লেকশন নির্ণয়ের প্রয়োজনীয় শর্তানুযায়ী। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমাকে বলতো এখানে সর্বোচ্চ বা সর্বনিম্ন বা অনমনীয় বিন্দু বের করো, তাহলে সর্বোচ্চ বা সর্বনিম্নকরণের প্রয়োজনীয় শর্ত হচ্ছে এই প্রথম অন্তর্কলন সমান কি 0, এইটা ইকুয়াল টু আমি 0 লিখতাম, কিন্তু আমার এখানে সর্বোচ্চ বা সর্বনিম্ন বিন্দুর কথা বলে নাই, বলেছে পয়েন্ট অফ ইনফ্লেকশন অনমনীয় বিন্দু। এই যে পয়েন্ট অফ ইনফ্লেকশন নির্ণয়ের প্রয়োজনীয় শর্তানুযায়ী ডি স্কোয়ার কিউ বাই ডিপি স্কোয়ার, অর্থাৎ এইটাকে আবার পির সাপেক্ষে অন্তর্কলন করেছি, ডি স্কোয়ার কিউ বাই ডিপি স্কোয়ার, আবার পির সাপেক্ষে অন্তর্কলন করলে 2 3 এর সাথে গুণ হয় 6 হবে, পি 2 হইতে 1 গেলে 1 মাইনাস 6 ইকুয়াল টু 0 ডট ডট 1 নাম্বার। কারণ আমরা জানি পয়েন্ট অফ ইনফ্লেকশন নির্ণয়ের প্রয়োজনীয় শর্ত হচ্ছে দ্বিতীয় অন্তর্কলন 0। এই যে দ্বিতীয় অন্তর্কলন, যেহেতু এখানে স্বাধীন চলক পি, অধীন চলক ওয়াই, ডি স্কোয়ার কিউ বাই ডিপি স্কোয়ার ইকুয়াল টু 0। এইটা সমাধান করে আমাকে কি করতে হবে, এটাকে সমাধান করে আমাকে পির মান বের করতে হবে, এটাকে সমাধান করে আমাকে পির মানটা বের করতে হবে। তা আমি এটা মুছে ফেলছি, একেবারে সহজ সমাধান। 6p ইকুয়াল টু মাইনাস 6টা ডানে চলে গেল 6, সুতরাং p ইকুয়াল টু 6/6 ইকুয়াল টু কত 1, অর্থাৎ আমার পির মানটা কত বেরিয়েছে 1 বেরিয়েছে, আমার পির মানটা কত বেরিয়েছে 1 বেরিয়েছে। তারা খুলবানে আবার পির মানটা এখানে কত বেরিয়েছে প্রিয় শিক্ষার্থীরা 1 বেরিয়েছে। এখন আমি লিখব p ইকুয়াল টু 1 হলে অপেক্ষকে একটি পয়েন্ট অফ ইনফ্লেকশন আছে কিনা তা 1 নং এর সহায়তায় নিম্নে পরীক্ষা করা হলো, তা 1 নং এর সহায়তায় নিম্নে পরীক্ষা করা হলো। p ইকুয়াল টু 1 হলে অপেক্ষকে পয়েন্ট অফ ইনফ্লেকশন আছে কিনা তা 1 নং এর সহায়তায়
নিম্নে পরীক্ষা করা হলো। এটাকে আবার অন্তর্কলন করব, ডি কিউব ওয়াই বাই ডি পি কিউব, এটাকে আবার অন্তর্কলন করব। আবার পির সাপেক্ষে যখন এইটাকে অন্তর্কলন করব পির সাপেক্ষে, তখন পিটা 1 হয়ে যাবে, থাকবে 6, এটা কনস্ট্যান্ট 0, এখানে 6 থাকবে। ইট ইজ নট ইকুয়াল টু 0, ইট ইজ নট ইকুয়াল টু 0। আমরা জানি, ভালো করে আমরা জানি, যদি তৃতীয় অন্তর্কলনটা যদি নট ইকুয়াল টু 0 হয়, আমরা কনফার্ম এখানে একটা পয়েন্ট অফ ইনফ্লেকশন আছে। তাহলে আমি কি বলবো? যেহেতু পর্যাপ্ত শর্ত, এই কথাটা আমাকে লিখতে হবে। যেহেতু পর্যাপ্ত শর্ত ডি কিউব কিউ বাই ডি পি কিউব নট ইকুয়াল টু 0, সেহেতু পি ইকুয়াল টু 1 হলে অপেক্ষকে একটি পয়েন্ট অফ ইনফ্লেকশন আছে। সেহেতু পি ইকুয়াল টু 1 হলে অপেক্ষকে একটি পয়েন্ট অফ ইনফ্লেকশন আছে। প্রিয় শিক্ষার্থীরা, মন দিয়ে শুনো, যদি প্রশ্ন করত অপেক্ষকে কোনো পয়েন্ট অফ ইনফ্লেকশন আছে কি, আনসার এখানেই শেষ। আমি বলতাম যেহেতু পর্যাপ্ত শর্ত ডি কিউব কিউব বাই ডি পি কিউব নট ইকুয়াল টু 0, সেহেতু পি ইকুয়াল টু 1 হলে অপেক্ষকে একটি পয়েন্ট অফ ইনফ্লেকশন আছে। আছে কিনা পরীক্ষা করে এখানেই আনসার শেষ। কিন্তু আমাকে অনমনীয় বিন্দু বের করতে বলেছে। বিন্দু বের করতে হলে পির মান জানতে হবে আর কিউ এর মান জানতে হবে। পির মানও জানতে হবে, কিউ এর মানও জানতে হবে। এই জন্য আমাকে আরেকটু কাজ করতে হবে। তা আমি কি বলেছি? সেহেতু পি ইকুয়াল টু 1 হলে অপেক্ষকে একটি পয়েন্ট অফ ইনফ্লেকশন আছে। এখন পি এর মান নিম্নের অপেক্ষকে বসিয়ে পাওয়া যায়। এখন পি এর মান নিম্নের অপেক্ষকে বসিয়ে কি পাওয়া যায়? পি এর মান নিম্নের অপেক্ষকে বসিয়ে কি পাওয়া যায়? আসো, এই অপেক্ষকটা লিখবা, অপেক্ষকটা লিখবা, লিখে তারপর কি লিখবা? কিউ ইকুয়াল টু পির মানটা কত? 1, 1 প্লাস 1, 1 মাইনাস 2 হোল স্কোয়ার কিউ। পির মানটা হচ্ছে 1, 1 প্লাস 1 মানে কত? 2, আর 1 মাইনাস 2 মানে কি? মাইনাস 1, মাইনাস 1 এর বর্গ হচ্ছে কত? প্লাস 1। ভালো করে বোঝার চেষ্টা করো। পির মানটা 1 বসিয়ে দিলাম, আগে এটা লিখতে হবে অপেক্ষক। পি ইকুয়াল টু 1 মান নিম্নের অপেক্ষকে বসিয়ে পাওয়া যায়। অপেক্ষক লিখবা, লেখার পর তুমি কি করবা? পির মানটা কত বসাবা? 1 বসাবা। এই যে প্লাস 1, পির মানটা 1, মাইনাস 2, 1 1 2, 1 থেকে 2 গেলে মাইনাস 1, মাইনাস 1 এর বর্গ হচ্ছে প্লাস 1। সুতরাং কিউ ইকুয়াল টু কত? 2। আমার কিউ এর মানটা কত বেরিয়েছে? 2 বেরিয়েছে। অতএব নির্ণয় অনমনীয় বিন্দু। অতএব নির্ণয় অনমনীয় কি? অতএব নির্ণয় অনমনীয় বিন্দু। অনমনীয় বিন্দু, সরি, নিম্নে অনমনীয় বিন্দু। প্রথমে স্বাধীন চলকটা লিখতে হবে পি, এরপরে অধীন চলক কিউ। পির মানটা কত? 1, আর কিউর মানটা 2। অতএব নির্ণয় অনমনীয় বিন্দু 1 2। নির্ণয় অনমনীয় বিন্দু হচ্ছে 1 এবং কত? 2। আশা করি তোমরা কি করতে পেরেছো, বুঝতে পেরেছো। আমার আনসার শেষ। এখন একটা প্রশ্ন করতে পারে, অপেক্ষকের আকৃতি সম্পর্কে মন্তব্য করো। একটা প্রশ্ন করতে পারে, সেই প্রশ্নটা কি? যে অপেক্ষকের আকৃতি সম্পর্কে কি করো? মন্তব্য করো। ঠিক আছে, এই প্রশ্নটা আমাদেরকে করতে পারে, অপেক্ষকের আকৃতি সম্পর্কে মন্তব্য করো। আসো আমরা মন্তব্য করছি। যদি আমার এখানে প্রশ্ন নাই, যদি প্রশ্নটা দিত অপেক্ষকের আকৃতি সম্পর্কে মন্তব্য করো, তুমি লিখবা এখানে পর্যাপ্ত শর্ত ডি কিউব কিউ বাই ডি পি কিউব সমান 6 গ্রেটার দেন 0। গ্রেটার দেন কি? 0।
অতএব অপেক্ষকটি অবতল হতে উত্তল আকৃতিতে মোড় নেবে। অতএব এটা গত ক্লাসে বলেছি, অপেক্ষকটি অবতল হতে উত্তল আকৃতিতে মোড় নেবে। অতএব অপেক্ষকটি অবতল হতে উত্তল আকৃতিতে মোড় নেবে, কারণ গ্রেটার দেন 0 যদি তৃতীয় অন্তর্কলন পর্যাপ্ত শর্ত গ্রেটার দেন 0 হয়, তাহলে অপেক্ষকটা অবতল হতে উত্তল আকৃতিতে মোড় নেবে। আর যদি স্মলার দেন 0 হয়, তাহলে এটা উত্তল হতে অবতল আকৃতিতে মোড় নেবে যদি স্মলার দেন 0 হয়। এখন আসো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে একটা জিনিস বুঝাবো তোমাদেরকে, মানে এই অপেক্ষকের লেখচিত্রটা কিরকম হবে। অনমনীয় বিন্দু হচ্ছে 1 2, 1 2 হচ্ছে অনমনীয় বিন্দু। এটা লেখচিত্রটা কিরকম হবে যদিও চাইবে না, এরপরে তোমাদের একটা বেসিক জ্ঞানের জন্য, কারণ অনেক সময় তোমাকে কোনো ভাইভাতে বলতে পারে উচ্চতর কোনো নিয়োগ পরীক্ষায় যে পয়েন্ট অফ ইনফ্লেকশন হচ্ছে এত আর পর্যাপ্ত শর্ত এত। অপেক্ষকের আকৃতি সম্পর্কে একটা ধারণা দাও, একটা চিত্র এঁকে। তাহলে দেখো, আমরা তো স্বাধীন চলক ভূমি অক্ষে ধরবো আর অধীন চলক লম্ব অক্ষে ধরেছি। এখন আসো, আমাদের পির মানটা কত 1 আর কিউ এর মানটা কত 2, তাহলে পয়েন্ট অফ ইনফ্লেকশনটা কোথায় হবে? এই বিন্দুতে হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশন। এখন আসো যে এইটা থার্ড ডেরিভেটিভ টেস্ট, মানে পর্যাপ্ত শর্ত গ্রেটার দেন 0 এসেছে, এর মানে এটা অবতল হতে উত্তল আকৃতিতে মোড় নেবে, অর্থাৎ অপেক্ষকটা এরকম হবে। এই দেখো, ভালো করে দেখো, এই বিন্দুতে পয়েন্ট অফ ইনফ্লেকশন হয়েছে এবং এই বিন্দুতে দেখো ভূমি দূরত্ব 1, লম্ব দূরত্ব 2, এবং যেহেতু পর্যাপ্ত শর্ত গ্রেটার দেন 0, এই জন্য এটা অবতল হতে উত্তল আকৃতিতে মোড় নিয়েছে। যদি এটা স্মলার দেন 0 যদি হতো, তাহলে এটা উত্তল হতে অবতল আকৃতিতে মোড় নিত, উত্তল হতে অবতল আকৃতিতে মোড় নিত। তাহলে আমরা একটা ধারণা পেয়ে যাচ্ছি এই পয়েন্ট অফ ইনফ্লেকশন এবং পর্যাপ্ত শর্ত হতে রেখার আকৃতি সম্পর্কে। এটা চিত্র আঁকার কোনো প্রয়োজন নাই, তোমাদেরকে বোঝানোর জন্য কি করলাম আমি বললাম, বোঝানোর জন্য আমি কি করেছি বলেছি, ঠিক আছে? তা আমি পয়েন্ট অফ ইনফ্লেকশনে আরেকটা অঙ্ক করাবো, আরেকটা অঙ্ক তোমাদের পয়েন্ট অফ ইনফ্লেকশনের করাবো, ঠিক আছে? আজকে এতটুকুই থাক আজকের। এখন দেখো যে পিছনে 4টা বক্স এসেছে। হ্যাঁ, যারা ডাউনলোড করে দেখবে তারা হয়তো এটা পাবে না, যারা সরাসরি ইউটিউব থেকে দেখবে, ইউটিউবে দেখবে, তখন দেখবে 4টা বক্স এসেছে। প্রথম বক্সে ক্লিক করলে চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বক্সে 3টা প্লেলিস্টে দিয়েছি। এর ভিতরে একটাতে দিয়েছি প্রথম বর্ষের গণিতের প্লেলিস্ট, মানে ওইখানে ক্লিক করলে প্রথম বর্ষের সমস্ত গণিতগুলো পেয়ে যাবে। দ্বিতীয়টাতে হচ্ছে দ্বিতীয় বর্ষের গণিত, আর 3 নাম্বারটাতে দিচ্ছি একটাতে থাকবে অপ্টিমাইজেশন সমস্ত ক্লাসগুলো পাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমার চ্যানেলের বাকি ক্লাসগুলো যদি প্লেলিস্টে পেতে চাও, তাহলে প্লেলিস্টের ভিতরে তোমাকে প্রবেশ করতে হবে। একের শেষের দিকে দেখবে এখানে কার্ড আছে একটা, এখানে ক্লিক করে এটাতে যদি ক্লিক করো, এটা মনে হয় একটা ভিডিওর শেষের দিকে আমি এটা দেবো। তো এটাতে ক্লিক করলে চ্যানেলের ভিতরে কীভাবে যেতে হবে সেটা তোমরা জানতে পারবে। এরপরে যদি না বুঝো, যারা ইউটিউব সম্পর্কে অভিজ্ঞ, যারা সার্চ করতে জানে, তাদের কাছ থেকে একবার বোঝার চেষ্টা করো কিভাবে ইউটিউবের সমস্ত ক্লাসগুলো পাওয়া যেতে পারে। তুমি হয়তো মনে করো ফেসবুক লিঙ্ক থেকে 1টা বা 2টা ক্লাস পেয়েছো, কিন্তু প্রত্যেকটা ক্লাস আমার ধারাবাহিকভাবে কি আছে দেয়া আছে।
ধারাবাহিকভাবে ক্লাসগুলো করলে ইনশাল্লাহ তোমার কোর্স কি হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। তোমরা সবাই ভালো থেকো, ভালো পরীক্ষা দাও, ভালো রেজাল্ট করো, ভালো জায়গায় যাও, এই প্রত্যাশা করে আজকের ক্লাসটা এখানেই কি করলাম, শেষ করলাম।